আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শতাধিক দিনের যুদ্ধের পর একটি সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত কূটনৈতিক ঘটনায় পরিণত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে জানান, এমন বহু মুহূর্ত ছিল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু প্রতিবারই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, আসিম মনির দিন রাত এক করে যুদ্ধের আগুন নেভানোর জন্য কাজ করেছেন এবং কখনোই আলোচনার পথ থেকে সরে আসেননি। যদি এই প্রচেষ্টা অব্যাহত না থাকত তাহলে শান্তির সম্ভাবনা ধ্বংস হয়ে যেত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। শাহবাজ শরীফের এই বক্তব্য প্রথমবারের মতো পর্দার আড়ালে চলা দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার কিছু দিক প্রকাশ করে। গত ৩ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ ইরান ও লেবাননে ব্যাপক প্রাণহানি ঘটায় এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করে। এই পরিস্থিতিতে পাকিস্তান এমন একটি মধ্যস্থতাকারীর ভূমিকায় আবির্ভূত হয় যাকে উভয় পক্ষই গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করেছিল। প্রধানমন্ত্রী তার ভাষণে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভি এবং তার দলকে অক্লান্ত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে কাতার, সৌদি আরব, তুরস্ক এবং চীনের নেতাদের অবদানেরও প্রশংসা করেন। সোমবার ভোরে শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রথম এই সমঝোতার খবর প্রকাশ করেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। ইরানের মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী 14 দফার সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র আগামী 30 দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ তুলে নেবে এবং সীমান্তবর্তী এলাকায় মোতায়েনকৃত সেনা প্রত্যাহার করবে। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে কার্যত বন্ধ থাকা হরমুজ প্রণালী পুনরায় আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত হবে। চুক্তির আওতায় ইরানের প্রায় $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ ধাপে ধাপে মুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী 60 দিনে উভয় পক্ষ পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়টি আপাতত আলোচনার এজেন্ডা থেকে সরিয়ে রাখা হয়েছে। এই আলোচনা পরিচালিত হয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নেতৃত্বে, যিনি যুদ্ধের প্রথম দিন 28 ফেব্রুয়ারি নিহত হওয়া আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হন। শাহবাজ শরীফ তার বক্তব্যে মুজতবা খামেনির বিচক্ষণতা, ধৈর্য এবং সংকট মোকাবেলার সক্ষমতার প্রশংসা করেন। পাকিস্তানের মধ্যস্থতার পথ মোটেই সহজ ছিল না। 8 এপ্রিল আসিম মনির যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিক জরুরি যোগাযোগের মাধ্যমে একটি যুদ্ধবিরতি কার্যকর করতে সক্ষম হন। তখন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছিলেন। পাকিস্তানের উদ্যোগে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরে শাহবাজ শরীফ ও আসিম মনিরের ব্যক্তিগত অনুরোধে ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। এরপর 11 ও 12 এপ্রিল ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অংশগ্রহণ করেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটাই ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ। যদিও সেই বৈঠক কোনো চূড়ান্ত ফল ছাড়াই শেষ হয়, পাকিস্তান হাল ছাড়েনি। পরবর্তী কয়েক সপ্তাহে আনুষ্ঠানিক মুখোমুখি আলোচনা বন্ধ থাকলেও পাকিস্তানি কর্মকর্তারা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। সাবেক পাকিস্তানি কূটনীতিক জওহর সালিমের মতে এটি ছিল এমন একটি কূটনৈতিক প্রচেষ্টা যেখানে ধৈর্য এবং আস্থার ভিত্তিতে ধীরে ধীরে অচলাবস্থা দূর করা হয়েছে। তার মতে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি ছিল উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্যতা এবং একজন নিরপেক্ষ বন্ধু হিসেবে বিশ্বাসযোগ্যতা। পাকিস্তান তার দীর্ঘদিনের সম্পর্ক এবং নিরপেক্ষ অবস্থানের কারণে এই জটিল ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়। তবে পাকিস্তান একা কাজ করেনি। 31 মার্চ পাকিস্তান ও চীন
যৌথভাবে একটি 5 দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করে। চীনের জন্য এই যুদ্ধ বন্ধ হওয়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় তাদের তেল ও গ্যাস আমদানির উপর গুরুতর প্রভাব পড়ছিল। মে মাসে আসিম মুনির দ্বিতীয়বারের মতো তেহরান সফর করেন এবং তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নাকভি। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একাধিকবার ইসলামাবাদ সফর করেন এবং আসিম মুনির ও শাহবাজ শরীফের সঙ্গে পৃথক বৈঠক করেন। এক পর্যায়ে তিনি স্পষ্টভাবে বলেন যে কাঙ্ক্ষিত ফল অর্জিত না হওয়া পর্যন্ত ইরান ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ চালিয়ে যাবে। সমঝোতার চূড়ান্ত পর্যায়ে কূটনৈতিক তৎপরতা আরও বেড়ে যায়। শনিবার ইসহাকদার সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান আল সৌদ পাকিস্তানের ধারাবাহিক এবং আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। একই দিনে শাহবাজ শরীফ ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত সমঝোতা পাঠে সম্মত হয়েছে এবং শান্তি কখনো এতটা কাছাকাছি ছিল না। তবে শেষ মুহূর্তেও অনিশ্চয়তা কাটেনি। এরই মধ্যে রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্রের আদৌ ইচ্ছা বা সক্ষমতা আছে কিনা নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের। তবুও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কূটনৈতিক পথ খোলা রাখার ইঙ্গিত দেন। পাকিস্তানি কর্মকর্তারা শেষ মুহূর্তে আলোচনার বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে ঠিক কিভাবে চুক্তি ভেঙে পড়ার শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত সমঝোতা সম্ভব হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে জানা গেছে চূড়ান্ত সমঝোতা হওয়ার কিছুক্ষণ পরেই শাহবাজ শরীফ এক্সে ঘোষণা দেন এবং কয়েক মিনিটের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প তা নিশ্চিত করেন। জাতীয় পরিষদে ভাষণ দিতে গিয়ে শাহবাজ শরীফ বলেন, বহু দেশ কয়েক দশক ধরে যে মর্যাদা ও সম্মান অর্জনের চেষ্টা করেছে, পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমে সেই স্বীকৃতি অর্জন করেছে। তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে ইসলামাবাদ এই মধ্যস্থতাকে কেবল একটি কূটনৈতিক সাফল্য হিসেবে নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের নতুন ভূমিকা প্রতিষ্ঠার সুযোগ হিসেবেও দেখছে। দীর্ঘদিন ধরে আঞ্চলিক শক্তির ছায়ায় থাকা দেশটি এবার এমন একটি সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তার উপরও গভীর প্রভাব ফেলেছে। ফলে এই সমঝোতা সফলভাবে বাস্তবায়িত হলে পাকিস্তানের জন্য এটি হতে পারে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।